স্নেহের শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান ক্লাস প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ নিউটনীয় বলবিদ্যায়। আমি আনিসুর রহমান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ভেড়ামারা কলেজ, ভেড়ামারা, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থী, শীতকালীন ছুটির পরে আজকে আমাদের প্রথম ক্লাস হচ্ছে এবং নিউটনীয় বলবিদ্যার ক্লাসে আজকে আমরা শুরুর কিছু বিষয় নিয়ে শুরু করব, অর্থাৎ শুরুর শুরু। তো তোমরা কি বলতে পারবে যে নিউটনীয় বলবিদ্যা, কেন আমরা এটাকে নিউটনীয় বলবিদ্যা বলছি, কি কারণে? তোমরা যারা পারবে তারা একটু কমেন্ট আমাকে জানিয়ে দাও, নিউটনীয় বলবিদ্যা বলতে আমরা কি বুঝি। তার আগে আমি একটু তোমাদের হেল্প করি, সেটা হলো আজ থেকে প্রায় 120 বছর আগে বা তাও একটু আগে ধারণা করা হতো সময়, ভর এগুলো সব ধ্রুবক বা কনস্ট্যান্ট রাশি। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইনের পরে প্রমাণ হলো, অর্থাৎ আইনস্টাইনই প্রমাণ করলেন যে না, এগুলো আপেক্ষিক, পরিবর্তনশীল। অর্থাৎ বিজ্ঞানী নিউটনের পরবর্তী এবং নিউটন একটা ভিত্তি, যার উপরে ভিত্তি করে মনে করা হয় যে, হ্যাঁ তোমরা অনেকেই দেখতে পাচ্ছ, হ্যাঁ এজন্য এই বলবিদ্যাকে নিউটনীয় বলবিদ্যা বলা হয়। তো তোমরা কারা কারা আসো আমার সাথে, আমি একটু নামগুলো বলতে চাই। জান্নাতুল নাইম, খুরশেদ, রিয়াজ, হ্যাঁ তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ না? হ্যাঁ আজহারুল বলছো কেমন আছেন স্যার? হ্যাঁ আমি খুব ভালো আছি। জান্নাতুল ইসলাম, রিয়া, হ্যাঁ আমি অনেক ভালো আছি। মিজান, তানজিনা, কুমার শানু, খুরশেদ রিয়াদ, ওনাসিস রহমান, সানজিদা বিনতে, নুপুর আক্তার, হ্যাঁ তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ, তো অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা বলছিলাম যে নিউটনীয় বলবিদ্যায় যে কেন আমরা এটাকে নিউটনীয় বলবিদ্যা বলছি, যে বিজ্ঞানী নিউটনের সূত্র দ্বারা যে প্রতিষ্ঠিত এবং ভর, সময়, যেগুলো আমরা বলছিলাম যে এগুলোকে কনস্ট্যান্ট বিবেচনা করা হতো, সেই চিন্তাভাবনা থেকে যেই বলবিজ্ঞান, যেই মেকানিক্স, আমরা সেটাকে বলছি নিউটনিয়ান মেকানিক্স। তো এই নিউটনিয়ান মেকানিক্সের অর্থাৎ নিউটনীয় বলবিদ্যার একটা অসুবিধা আছে। তোমরা কি জানো যে এই নিউটনীয় বলবিদ্যার অসুবিধাটা কি, অর্থাৎ এর ত্রুটিটা কি? হ্যাঁ কে পারবে, বা সীমাবদ্ধতা কি, কে পারবে সে একটু কমেন্ট করে বলে দাও। নিউটনের সূত্রের ওপর ভিত্তি করে এই বলবিদ্যা প্রতিষ্ঠিত, তাইকে নিউটনীয় বলবিদ্যা বলে। শামসুন নাহার, খুব চমৎকার করে তুমি লিখেছো। হ্যাঁ নুসরাত জাহান বলছো স্যার আজকে তো ক্লাস শুরু হলো, তাই না? হ্যাঁ আবার আজকে শুরু হলো ছুটির পরে। হ্যাঁ তোমাদের যেটা বলেছিলাম তোমরা সেটা বলো আমাকে, যে কি বললাম, যে নিউটনীয় বলবিজ্ঞানের সীমাবদ্ধতাটা কি? সীমাবদ্ধতা হলো, খেয়াল করো যে আইনস্টাইনের সূত্রগুলোকে কেন আমাদের প্রয়োজন হলো, দরকার হলো। কোনো বস্তু যখন আলোর বেগে চলে, অর্থাৎ যেই বস্তুর বেগ অনেক বেশি, সেই বস্তুর হিসাব নিকাশ আর নিউটনীয় বলবিদ্যা দিয়ে করা যায় না। এটি হলো নিউটনীয় বলবিজ্ঞানের সীমাবদ্ধতা। কেমন? আচ্ছা, তাহলে আমরা আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করব? প্রথমে একটি চমৎকার রাশি নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেটি হলো বল। তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে বলবে যে বল কি এবং বলের বৈশিষ্ট্য কি কি, তোমরা আমাকে একটু বলবে। কেমন? এখানে আমি লিখে দিলাম নিউটনীয় বলবিদ্যা নিয়ে আমরা কথা বলছি। কেমন? নিউটনীয় বলবিদ্যা নিয়ে কথা বলছি। আর আমাদের এই ক্লাসটি হচ্ছে কোথায়? কিশোর বাতায়নে। সেটাও আমরা একটু লিখে দিতে চাই যে আমাদের এই ক্লাসটি কিশোর বাতায়ন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে। তাহলে আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান নিয়ে কথা বলছিলাম, সেটাও আমরা একটু লিখে দিলাম যে পদার্থবিজ্ঞান, কারণ অন্যরা তো বুঝবে না, তাই না? যারা অন্যান্য সাবজেক্টের, পদার্থবিজ্ঞান প্রথম পত্র। কেমন? ওকে, আমরা এগুলো একটু, হ্যাঁ এগুলো আমাদের এখানে থাকবে, ফিক্স থাকবে। কেমন? তো যে কথা বলছিলাম যে বল কি, খেয়াল করো যে একটা ট্রাক মনে করো রাস্তায় দাঁড়িয়ে আছে। এই ট্রাকের সামনে যদি তুমি
নাচানাচি করো তাহলে কোনো অসুবিধা নেই, অসুবিধা আছে? কারণ ট্রাক দাঁড়িয়ে আছে। কিন্তু খুব সাবধান, ট্রাক যদি গতিশীল থাকে আর তুমি যদি ট্রাকের সামনে গিয়ে পড়ো তাহলে কি আমরা হাত উঁচু করে দেবো। আচ্ছা, তো যাই হোক, মূল কথাটা হলো যেটা বলছিলাম যে তাহলে কি তার একটা শক্তি যে সব কিছুকে চুরমার করে দিয়ে যায়। যেমন ধরো একটা গাছের সামনে যদি এই ট্রাক বাঁধে বা গাছের সাথে যদি বেঁধে যায় তাহলে কি হবে, চলন্ত ট্রাক কি করে গাছকে ফেলে দিতে পারে। তার মানে আসলে কি তার মধ্যে কি আছে, একটা বল আছে। তাহলে আমরা এই বল এটা একটু সংজ্ঞায়িত করতে চাই। তাহলে তোমাদের বলেছিলাম, তোমরা যারা সংজ্ঞায়িত করেছো দেখি একটু, হ্যাঁ, ভর ও ত্বরণ তোমরা বলেছো এক কথায়, গুড। যার প্রভাবে স্থির বস্তু গতিশীল হয় তাই বল, এটা বলেছো। কে বলেছো এটা? মোসাফির। আচ্ছা, গুড। আরেকটা বলেছো মোহাম্মদ শাহ আলম। তারপরে বলেছো নাহিদ। তোমরা অসম্ভব সুন্দর করে বলেছো যে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুটি গতিশীল হয়। আবার গতিশীল বস্তুর উপর, মনে করো তোমার বন্ধু বাইসাইকেল চালায় আসছে, তুমি সামনে থেকে হ্যান্ডেল চেপে দেবে, তার মানে কি স্থির হয়ে গেল। খেয়াল করো, যা গতিশীল বস্তুর গতিকে পরিবর্তন করতে পারে বা স্থির করে দিতে পারে, আর স্থির বস্তুকে গতিশীল করতে পারে বা গতিশীল করার চেষ্টা করো। অনেক সময় গতিশীল হবে এরকম না। যেমন ধরো তুমি একটা দেয়াল, ওয়ালকে তুমি ধাক্কা দিচ্ছ, মানে বল দিচ্ছ, ফোর্স ক্রিয়েট করছো, তাহলে ওয়াল তো চলে যাবে না, কিন্তু আসলে তুমি সরানোর চেষ্টা করছো আর কি। তাহলে আমরা এটাকে বলবো বল। তাহলে বলের কিছু বৈশিষ্ট্য আছে এবং এই বৈশিষ্ট্যগুলো খুব চমৎকার বৈশিষ্ট্য। কীরকম দেখো, প্রকৃতিতে বল জোড়ায় জোড়ায় থাকে। তার মানে ওই যে তোমরা শোনো নাই যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, তার মানে কি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা বা নিউটনের তৃতীয় সূত্র। আসলে এটাই বলের একটা বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য। বল কখনো সিঙ্গেল ক্রিয়া করবে না, যেখানেই ক্রিয়া থাকবে সেখানেই প্রতিক্রিয়া থাকবে। আচ্ছা, এগুলো একটা বৈশিষ্ট্য। তারপরে বলের আর কি বৈশিষ্ট্য বলা যায় বলো? যে বলের দিক আছে। তোমরা কেউ কিছু বলেছো যে বলের বৈশিষ্ট্য নিয়ে? হ্যাঁ, তোমরা সবাই বলের সংজ্ঞা দিচ্ছ, ঘরের পাখি চমৎকার সংজ্ঞা দিয়েছো। তাসনিয়া বলছো জি স্যার, ওকে, গুড। তাহলে যেটা বলছিলাম যে বলের নির্দিষ্ট দিক আছে। তুমি খেয়াল করো, বলকে কিন্তু দিক ছাড়া ক্রিয়া করা যায় না। খেয়াল করেছো যে যখনই আমরা বলকে ক্রিয়া করব কোনো একটা বিশেষ দিকে ক্রিয়া করব। বলের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো এর ত্বরণ আছে। কেমন? বলের আরও একটা বৈশিষ্ট্য আছে, খুব মজার বৈশিষ্ট্য। সেটাকে আমরা এইভাবে বলতে পারি যে তোমার স্থিতিস্থাপকতা সম্পর্কে তোমরা জানো, 9, 10-এ তোমরা পড়ে এসেছো যে বিকৃতি করতে পারে, অর্থাৎ বিকৃত করে দিতে পারে। যে বল কোনো বস্তুর ওপরে ক্রিয়া করলে সেই বস্তুকে বিকৃত করে দিতে পারে, তার মানে আকারের পরিবর্তন করে দিতে পারে বল। তাহলে বলের আমরা 4টা বৈশিষ্ট্য পেয়েছি। খুব ভালো হয় যদি তোমরা এই 4টা বৈশিষ্ট্য খাতায় যদি লিখে ফেলতে পারো, খুবই ভালো হয়। তাহলে একটা বৈশিষ্ট্য কি, বলের দিক আছে। তারপরে কি, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, বলের ত্বরণ আছে। আরটা হলো বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে তাকে বিকৃত করতে পারে। কেমন? তো এইগুলো হলো বলের বৈশিষ্ট্য। তো অনেক প্রকৃতির বল আছে, অনেক অনেক, কিন্তু 4টা মৌলিক বল আছে। তোমরা কি এই মৌলিক বল 4টির নাম জানো? কি কি 4টা মৌলিক বল? তাহলে আমরা মৌলিক বলগুলোর একটু নাম লিখে ফেলি। মৌলিক বল হলো, মৌলিক বল একটা হলো মহাকর্ষ বল, তাই না? হলো মহাকর্ষ বল। তারপরে কি, তাড়িৎ চৌম্বক বল। আমরা লিখলাম তাড়িৎ চৌম্বক বল। তারপরে কি বলো? তারপরে নিউক্লিয় সবল বল। গুড, তোমরা তো অনেকেই বলছো এটা, নিউক্লিয় সবল বল। আরেকটি হলো নিউক্লিয় দুর্বল বল। কেমন? তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই তোমাদের সাথে। হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো, ওকে, গুড। সবল নিউক্লিয় বল বলেছে তাসনিয়া বলেছে, তাড়িৎ চৌম্বক বল বলেছে মোহাম্মদ সালে, সে 4টা বলেরই নাম বলেছে। সিরাজুল আখি, তুমি সবগুলো
নাম বলেছো, অসংখ্য ধন্যবাদ। হাবিবুল ইসলাম হাসিন, তুমি সবগুলো নাম বলেছো, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তাহলে আমরা এই বলগুলো নিয়ে একটু ব্যাখ্যা করতে চাই। মজার ব্যাপার হলো যে আমাকে মাস্টার্সে ফিজিক্সের মাস্টার্সে এই সবল নিউক্লিয় বল নিয়ে প্রশ্ন করা হয়েছিল, সেগুলো নিয়ে কথা বলবো তোমাদের সাথে, সবগুলো নিয়ে। তো তোমরা মহাকর্ষ বল সম্পর্কে তোমরা অলরেডি জানো যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, ঠিক আছে? এই আকর্ষণ বলের নাম হলো মহাকর্ষ। মহাবিশ্ব কত বড় সেটা বলো। আসলে তুমি যত বড় কল্পনা করছো মহাবিশ্ব এর চেয়েও বড়। তাহলে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণার মধ্যে আকর্ষণ কিরকম? ধরো আমার এই পেন, এই কলমটার সাথে সূর্যের আকর্ষণ। চিন্তা করো সূর্য কত দূরে, যেখান থেকে আলো আসতে প্রায় 8.5 মিনিট টাইম লাগে। আলোর কি বেগ তুমি তো জানো, 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ডে। তাহলে এত দূরের সূর্যের সাথে কলমের আকর্ষণ আছে, আমার আকর্ষণ আছে, তোমার সাথে আকর্ষণ আছে। এমনকি তোমরা যে যেখানে বসে ক্লাস করছো তার সাথেও আমার কিন্তু মহাকর্ষ বল কাজ করছে। কি মজার ব্যাপার না? মজার ব্যাপার হলো এই মহাকর্ষ বলের তীব্রতাটা খুব কম। যদি কম না হতো তাহলে কি বিপদ ছিল দেখো, যে আমি যেতে যাচ্ছি তুমি আমাকে আকর্ষণ বল দ্বারা নিয়ন্ত্রণ করে ফেলছো, তুমি আমাকে যেতে দিচ্ছ না, তখন কিন্তু এরকম হতো। এই বলের পাল্লা অসীম পর্যন্ত। তার মানে হচ্ছে বললাম তুমি যত বড় কল্পনা করছো তার থেকেও বড়। তাহলে এই গেল মহাকর্ষ বল। তারপরে তাড়িৎ চৌম্বক বল। সেটা কি? তাড়িৎ চৌম্বক বল হলো যে এর মধ্যে দেখো দুইটা মিলে কিন্তু একটা ওয়ার্ড, তাড়িৎ এবং চৌম্বক, তড়িৎ এবং চৌম্বক। তার মানে আধানের মধ্যে হবে দুটি আহিত বস্তুর মধ্যে যে চৌম্বক বল কাজ করে সেটা হলো তাড়িৎ চৌম্বক বল। আসলে রাসায়নিক বিক্রিয়ার সময় এই তাড়িৎ চৌম্বক বল সৃষ্টি হয়। তারপরে দেখো নিউক্লিয় সবল বল, খুব গুরুত্বপূর্ণ এটি। যদি নিউক্লিয় সবল বল না থাকতো তাহলে কি যে সমস্যা হতো এটা বলে শেষ করা যাবে না। কিরকম দেখি আমরা একটু। মনে করো নিয়নের পারমাণবিক সংখ্যা হলো 10। আচ্ছা নিয়ন না, নিয়ন তো নিষ্ক্রিয় বল, এটা নিয়ে তোমাদের মধ্যে খটকা বাঁধতে পারে। ফসফরাস বল 15। এর মানে কি? এর মানে হলো ফসফরাসের যে নিউক্লিয়াস তার মধ্যে 15টা প্রোটন আছে। কেমন? ওটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আর বাইরে বিভিন্ন কক্ষপথের ইলেকট্রনগুলো আছে, তাই না? তাহলে মূল প্রশ্নটা হলো যে এই যে এতগুলো প্রোটন অর্থাৎ ধনাত্মক চার্জ, নিউক্লিয়াস কিন্তু খুবই ক্ষুদ্র জায়গা, তো এই জায়গায় কিভাবে আছে? তাহলে এটা তো বিকর্ষণ করে এটা ভেঙে যাওয়ার কথা। তো খেয়াল করো, এটাই হলো মূল প্রশ্ন যে তারপরেও কেন নিউক্লিয়াস টিকে আছে। এইটার উত্তর হলো এই নিউক্লিয় স্ট্রং ফোর্সের কারণে, নিউক্লিয় সবল বলের জন্য আসলে এটা টিকে আছে। কি আমরা এই জায়গাটা বুঝলাম কিনা একটু বলো তো? হ্যাঁ, পি ফসফরাস 15, গুড। ফারহা ইসলাম বলছো আমি 15 লিখেছিলাম, ওকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ একদম সংজ্ঞা দিয়েছো। সিরাজুল আকি বলতো যে বল দ্বারা পরমাণু গঠিত হয় সেই বল হলো নিউক্লিয় সবল বল। গুড, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে আমাকে একটু বলো যে তাহলে যেটা বলছিলাম নিউক্লিয় দুর্বল বল, আমাকে কি বলতে পারবে নিউক্লিয় দুর্বল বল কি? অর্থাৎ যে বিক্রিয়ার, আচ্ছা আরেকটা বিষয় আছে যে এই নিউক্লিয় সবল বল 10⁻15 মিটার, অর্থাৎ 10⁻15 মিটার। তার মানে নিউক্লিয়াসের যে রেডিয়াস ব্যাসার্ধ সেই পর্যন্ত ডিস্টেন্স পর্যন্ত এই বলটা কাজ করতে পারে, তারপরে আর সে পারে না। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো নিউক্লিয় দুর্বল বলটা কি? নিউক্লিয় দুর্বল বল হলো যে বিটা ক্ষয় হয়। তোমরা বিটা ক্ষয়ের নাম শুনেছ, যে রাসায়নিক বিক্রিয়ার সময় যে ক্ষয় হয় সেইগুলো হলো নিউক্লিয় দুর্বল বল। তো এটা তোমার রেডিয়াসটা 10⁻16, 17
10^18 পর্যন্ত তোমার নিউক্লিয় দুর্বল বল কাজ করতে পারে। তাহলে এখন আমরা নিউটনের 3টা সূত্র নিয়ে কথা বলতে চাই। তো তোমরা সূত্র 3টা নিশ্চয়ই তোমাদের মনে আছে কি, তাই তো? তাহলে প্রথম সূত্রটা কি ছিল? নিউটনের গতির প্রথম সূত্রটা এরকম ছিল যে বাহ্যিক বলের অনুপস্থিতিতে, অর্থাৎ কোনো বস্তুকে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে? বাইরে থেকে বল প্রয়োগ না করলে কি হয় বলতো? যদি স্থির থাকতো আগে থেকে তাহলে সে স্থিরই থাকবে, আর যদি গতিশীল থাকতো তাহলে সে গতিশীল থাকবে। তাহলে আমরা সেই কাজটা এখন করব যে, অর্থাৎ প্রথম সূত্রটা আমরা কি বলবো যে বাহ্যিক বলের অনুপস্থিতিতে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে চলতে থাকে। কেমন? তাহলে এই হলো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা কি বলো? দ্বিতীয় সূত্র হলো ফাইন। হ্যাঁ, তোমরা একেবারে সবাই সংজ্ঞা সহ দিচ্ছ, গুড। তাহলে দ্বিতীয় সূত্র হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এটাকে আমরা এইরকম বলতে পারি। তার আগে ভরবেগটা আমরা একটু দেখে নিই যে ভরবেগ কি। আচ্ছা, আমরা এই পেনটা ব্যবহার করি যে ভরবেগ কি। ভরবেগ হলো বস্তুর ভরবেগের গুণফল। আমাদের মনে হতে পারে একেবারে ইজি বিষয় নিয়ে কেন আলোচনা হচ্ছে, আসলে আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে চাই। খেয়াল করো, ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগের পরিবর্তনের হার ddt অফ p। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, এই p এর মধ্যে ভরবেগ mv আছে, ভরবেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক? বলের সমানুপাতিক। এটা হলো দ্বিতীয় সূত্র। তাহলে আমরা p এর জায়গায় যদি এমন লিখি d dt অফ p, দিস ইজ mv সমানুপাতিক f, তার মানে সমান f, একটা ধ্রুবক দিলাম আমরা। তার মানে এখন খেয়াল করো এমটাকে আমরা একটু কনস্ট্যান্ট বিবেচনা করি। আচ্ছা, আমরা এটা এখানে লিখে দিলাম, এখানে এমটাকে কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম। দিস ইজ dv dt সমান, এখানে আমরা লিখলাম kf। তাহলে তোমরা জানো যে বেগের হার বা বেগ পরিবর্তনের হার সেটাকে কি বলে? ত্বরণ বলে। তাহলে ma সমান kf। তো এই সমীকরণে k সমান যদি 1 হয়, দিস ইজ f ইকুয়াল ma। তার মানে গতির দ্বিতীয় সূত্র থেকে আসলে আমরা f সমান ma এই সমীকরণটি আমরা বের করতে পারি, তাই না? তো আমরা এখানে ক্যালকুলাস পদ্ধতিতে আমরা দেখলাম যে কিভাবে f সমান ma এটা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, মূল কথাটা হলো গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রে যেতে চাই। আসলে খেয়াল করো, সূত্র মানে এমনি সূত্র না, সেটাকে গাণিতিকভাবে অর্থাৎ ম্যাথমেটিক্যালি প্রুভ করা যায়। তখনই তুমি বলতে পারবে হ্যাঁ তোমার এটা সূত্র হয়েছে এবং তুমি এটা পরীক্ষা দ্বারা প্রমাণ করেছো। তাহলে আমরা দেখি একটু প্রমাণ করে কি বললাম, দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে আনতে চাই। তাই যদি হয় তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রথম সূত্রটা এরকম ছিল যে f সমান ma ছিল, কিন্তু প্রথম সূত্রে বলছিল এরকম বাহ্যিক বলের অনুপস্থিতি, অর্থাৎ বাইরে থেকে যদি বল প্রয়োগ করা না হয় তাহলে কি হবে? তো বল 0, তারপরে a মানে বেগ পরিবর্তনের হার। তো খেয়াল করো, এটা গুণ অবস্থায় আছে। যখন গুণ অবস্থায় থাকবে আর গুণফল যখন শূন্য হবে তখন আলাদা প্রত্যেকের মান শূন্য হতে পারে, অথবা যে কোনো একটার মান শূন্য হতে পারে, হলে গুণফলটা শূন্য হবে, তাই না? কিন্তু আমরা জানি বস্তুর ভর কখনোই শূন্য নয়। বস্তু মানে তার ভর আছে, যত ছোটই হোক না কেন। যেমন ইলেকট্রনের ভর কত? 9.1 × 10^31 কেজি, অনেক ছোট মান এটা। তাহলে আমরা এখানে লিখছি এরকম যে m কখনোই 0 নয়। এই সমীকরণে যদি m 0 না হয় তাহলে অবশ্যই এটুকু 0, কেননা গুণফল তো 0। তাহলে আমরা এটুকু লিখতে চাই যে v - u ইকুয়াল 0/t। এটা তো ওই পাশে যে 0 হয়ে যাবে, তাই না? তাহলে কি হলো? u সমান v হলো। তার মানে কি? এটাই নিউটন বলেছিলেন প্রথম সূত্রের মাধ্যমে
যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। কিভাবে বুঝলাম? আদি বেগ শেষ বেগ সমান এবং গতিশীল বস্তু সমবেগে সমদ্রুতিতে চলতে থাকবে। এই যে বেগ আগে যা ছিল পরেও তাই। আমরা এটাকে বের করে ফেললাম যে কিভাবে এটা শূন্য হয়। ফাইন, ওকে। হ্যাঁ, তোমরা তিনটা সূত্র অনেকেই বলেছো। ওকে, ফাইন। ভি সমান ইউ, ফাইন, ইউ সমান ভি, শামসুন নাহার লিখেছো, অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন আমরা একটু কথা বলতে চাই। কি নিয়ে কথা বলবো? দেখো, যে ভরবেগ নিয়ে আমরা কথা বললাম, নিউটনের গতিসূত্রের আমরা প্রমাণগুলো করলাম যে কীভাবে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে আসা যায়, আবার দ্বিতীয় সূত্র কিভাবে প্রমাণ করা যায় সেটাও আমরা দেখলাম। আসলে এই চ্যাপ্টারে আমরা বেশ কয়েকটা ক্লাস করব, কেমন? যার ফলে আমরা প্রত্যেকটা টপিক নিয়েই আলোচনা করব এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা সলিউশন করব। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা চলো একটা অঙ্ক সমাধানের দিকে যাই। সেটা হলো এরকম যে আমি একটু লিখে দিই, আমি গাণিতিক সমস্যাটি লিখে দিই, তোমরা এটি সমাধান করবে, কেমন? ওকে, কি ছিল? 2 × 10 ইনভার্স 3 নিউটন বল, 2 × 10 ইনভার্স 3 নিউটন বল, তারপরে কি হচ্ছে 0.01 কেজি ভরের, 0.01 কেজি ভরের বস্তুর উপর 8 সেকেন্ড ধরে ক্রিয়া করে। বস্তুর উপর 8 সেকেন্ড ধরে ক্রিয়া করে। তাহলে কি হলো? বস্তুর ভরবেগের পরিবর্তন কত? করে ফেলো তোমরা। বস্তুর ভরবেগের পরিবর্তন কত? হ্যাঁ, কি হলো? 2 × 10 ইনভার্স 3 নিউটন বল 0.01 কেজি ভরের বস্তুর উপর 8 সেকেন্ড ধরে ক্রিয়া করে। বস্তুর ভরবেগের পরিবর্তন কত? তো তোমরা কে কে এটি সমাধান করতে পারো আমি একটু দেখে নিই। হ্যাঁ, ইসমাইল কুতুবদিয়া কলেজ থেকে। ওকে, হ্যাঁ, তোমরা সমাধান শুরু করো। কে কে পারো আমি একটু দেখতে চাই। আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের হেল্প করবো, অসুবিধা নাই। হ্যাঁ, তোমরা কয়েকজন বের করে ফেলেছো যে ত্বরণ 0.2, ত্বরণ তোমরা বের করেছো 0.2। ঠিক আছে, তাহলে এখানে আমি একটু হেল্প করি তোমাদের। এখানে বলছে ভরবেগের পরিবর্তন বের করতে হবে। তো মনে করো তোমার এই সমীকরণ জানা নাই বা তোমার মাথার মধ্যে এই সমীকরণটা নাই যে কিভাবে তুমি ভরবেগের সমীকরণ বের করবে। তাহলে কি কি ডাটা দেওয়া আছে সেগুলো তো আমরা আগে লিখতে পারি। তো ডাটাগুলো আমরা একটু লিখে নিলাম। এখানে দেওয়া আছে বল F সমান 2 × 10 ইনভার্স 3 নিউটন, 2 × 10 ইনভার্স 3 নিউটন। তারপরে দেওয়া আছে ভর m সমান 0.01 কেজি। তারপরে দেওয়া আছে 8 সেকেন্ড, সময় t ইকুয়াল m 8 সেকেন্ড। ভরবেগের পরিবর্তন, তো ভরবেগের পরিবর্তন আমরা এটাকে ডেল ভি দ্বারা প্রকাশ করতে পারি, কেমন? তাহলে ওই যে আমরা দেখলাম ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা এমন লিখতে পারি না যে mv মাইনাস mu সমান ft। তার মানে এটা যদি এই পাশে থাকতো ভরবেগের পরিবর্তনের হার বলের সমান হতো,
তাহলে এটাই আমাদের বের করতে হবে ভরবেগের পরিবর্তন। দিস ইজ ডেল ভি, ডেল ভি ইকুয়াল এফটি। এফ এর মান কত? 2 ইন্টু 10 ইনভার্স 3 নিউটন ইন্টু টি এর মান কত? 8 সেকেন্ড। এটা হবে 16 ইন্টু 10 ইনভার্স 3 সেকেন্ড, সরি মিটার পার সেকেন্ড, মানে বেগ, মিটার পার সেকেন্ড বেগের এক। কেমন? ভরবেগের আমাদের অঙ্কে কি বলেছিল? ভরবেগের পরিবর্তন, ভরবেগ, ভরবেগ, ভরবেগ আছে, ভরের মধ্যে আছে, খেয়াল করো, তাহলে কেজিও হবে। কেমন? তাহলে আমরা এটাকে লিখবো কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, যাদের হয়নি তারা তুলে নাও 1 মিনিট সময়, আর যাদের হয়েছে তাদের জন্য অন্য কাজ দেব। ঠিক আছে? 0.016 গুড হয়েছে। 0 ভোরের পাখি, হ্যাঁ 0. আব্দুল্লাহ বলেছো 0.016, ওকে গুড, একই মান, ফাইন। হ্যাঁ কেজি মিটার পার সেকেন্ড, মেবি, হ্যাঁ মেবি নয়, হ্যাঁ ফাইন, কেজি মিটার পার সেকেন্ড, ওকে গুড, থ্যাংক ইউ। তোমাদের আরেকটি আমি গাণিতিক সমস্যার সমাধান করতে দিতে চাই, এটি আমি মুছে দিলাম, এটি মুছে দিলাম আমি। ওকে, পরবর্তী প্রশ্নটি হলো এরকম যে 7.26 কেজি ভরের একটি স্থির বস্তু, 7.26 কেজি ভরের একটি স্থির বস্তু, বস্তুর উপর 9.03 নিউটন, বস্তুর উপর 9.03 নিউটন মানের একটি বল 2 সেকেন্ড ব্যাপী, মানে একটি বল 2 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করে থেমে গেল, ক্রিয়া করে থেমে গেল। তারপরে কি হলো? বস্তুটির প্রাপ্ত বেগ ও উক্ত সময়ে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। বস্তুটি প্রাপ্ত বেগ ও উক্ত সময়ে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। হ্যাঁ বলছে 7.26 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 9.03 নিউটন মানের একটি বল 2 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করে থেমে গেল। বস্তুটির প্রাপ্ত বেগ ও উক্ত সময়ে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে তোমরা যারা পারবে তারা হিসাব শুরু করে দাও, যারা পারবে না তাদের হেল্প করার জন্য তো আমি আসি। হ্যাঁ, আর তোমরা যারা পারবে তারা চাইলে এখানে কমেন্টে জানিয়ে দিতে পারো। হ্যাঁ, তোমরা আগেরটা উত্তর অনেকেই তোমরা এখন লিখতেছো। ওকে, তাহলে ঠিক আছে, আমি শুরু করে দিই। কি কি দেওয়া আছে এটা খেয়াল করো। ভর দেওয়া আছে, ভর m ইকুয়াল 7.26 কেজি। তারপরে বল দেওয়া আছে F ইকুয়াল 9.03 নিউটন। সময় দেওয়া আছে টাইম t ইকুয়াল 2 সেকেন্ড। তারপর স্থির বস্তু যার আদিবেগ v0 0। তাহলে উক্ত বস্তুটির প্রাপ্ত বেগ বের করতে হবে, v বের করতে হবে, এবং অতিক্রান্ত দূরত্ব s বের করতে হবে। তো এখন বলো যে f আছে m আছে, তাহলে আমরা ত্বরণ বের করতে পারবো, তারপরে আমরা v বের করতে পারবো, s বের করতে পারবো। ওকে গুড, তোমরা হিসাব করে ফেলো। তাহলে f সমান, আমরা জানি f সমান ma, তাহলে a সমান কি হবে? f বাই m, মানে হলো f, দিস ইজ 9.03, m হলো 7.26,
তাহলে এটা আমি ক্যালকুলেট করলে কত হবে, 9.03 divided 7.26. This is 1.24. তাহলে 1.24 আমরা লিখলাম 1.24 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন তুমি বেগ বের করতে পারবে, এখন তুমি আর কি বের করতে পারবে, দূরত্ব বের করতে পারবে। তাহলে ভি এর জন্য তোমরা কোন সূত্র করছো, ভি এবং এস দুইটাই তোমরা বের করে ফেলেছো এবং দুইটার প্রায় একই উত্তর রয়েছে। ওকে, গুড, ফাইন ফাইন, ওকে। তাহলে ভি এর মানটা আমরা দেখি, এখানে আমি লিখি যে ভি সমান ভি নট প্লাস এ টি। ভি নট ইজ 0, এ আমরা বের করলাম 1.24 ইন্টু টি, টি এর মান হলো 2। তাহলে এটার উত্তর তোমরা কত করেছো সেটা আমি এখানে লিখে দিই, 2.49 করেছো তোমরা, ঠিক আছে, তোমরা 2.94 করেছো। ওকে, ধন্যবাদ। তাহলে আমি সেটা লিখি 2.48 মিটার পার সেকেন্ড। একইভাবে তোমরা এখন এস এর মান বের করবে, ভি দেওয়া আছে, ভি নট আছে, এ আছে, সবই আছে। তাহলে আমরা যদি এটা করি, এস ইকুয়াল ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ভি নট 0 ইন্টু টি এর মান 2 প্লাস হাফ অফ এ, দিস ইজ 1.24 ইন্টু টি, 2 এর স্কোয়ার। তাহলে এটাও তোমরা বলছো 224 কেটে গেল, এটাও তোমরা বলছো 2.48, এটা হলো মিটার। ওকে, হ্যাঁ, গুড। তাহলে আমরা এটাও সমাধান করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থী, এক নজরে আমরা একটু বলতে চাই, বা তোমরা বলতে পারো যে আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, তোমরা বলো, আমি একটু কমেন্টে জানিয়ে দিই যে আজকের ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম, যাতে সবার জন্য বিষয়টা ধারাবাহিকতা থাকে। একইভাবে আমরা আগামী ক্লাসে তারপর থেকে আমরা শুরু করতে চাই। তো তোমরা একটু আমাকে জানাও যে আজকের ক্লাসে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। হ্যাঁ, তোমরা একটু কমেন্টে জানাও ঝটপট। তোমরা ঝটপট জানাতে থাকো কি কি বিষয় নিয়ে আলোচনা হলো, ঝটপট জানাতে থাকো। ওকে, গুড। আব্দুল্লাহ বলছো যে বলের প্রকারভেদ, বলের সূত্র, ফাইন, ধন্যবাদ। রাফিয়া জান্নাত বলছো বলের বৈশিষ্ট্য, বিশিষ্ট লিখে ফেলেছো তুমি ভুল করে, বলের বৈশিষ্ট্য। শাহিদ বিন নূর তুমি বলেছো নিউটনের 3টি সূত্র আলোচনা হয়েছে, গুড। ভোরের পাখি বলছো মৌলিক বল নিয়ে আলোচনা হয়েছে, অসংখ্য ধন্যবাদ। মিজান বলেছো বল এবং ভরবেগ নিয়ে আলোচনা হয়েছে, ধন্যবাদ মিজানকে। তারপরে আর কি আলোচনা হলো, এরপরে আমরা 2টি গাণিতিক সমস্যার সমাধান করেছি। তবে আমি আবারও বলছি তোমাদের জন্য যে মৌলিক বল খুব ইম্পর্টেন্ট, এটি তোমরা করবে। এই বলের পাল্লা, এই বলের পাল্লা বলতে বোঝানো হচ্ছে রেঞ্জটা কতদূর পর্যন্ত সে ক্রিয়া করতে পারে, এই বলের তীব্রতা কেমন, এই বলের ফলে কি মৌলিক কণিকার সৃষ্টি হয়, বা কোন কণা সে বিনিময় করে, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তারপরে ম্যাথমেটিক্যাল প্রবলেম যত বেশি পারবে তত বেশি সমাধান করার চেষ্টা করবে। তো শ্রেণীর শিক্ষার্থী, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আগামীকাল সকাল ঠিক 11টায় এর পরবর্তী অংশ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।